এইসব বরাহ নন্দনদের পিটিয়ে লাভ করে দেওয়া উচিত, এদের চাপ দিয়ে পেটে ছাল তুলে নেওয়া উচিত। সর্বাগ্রে সবার আগে তার গিয়ে পদত্যাগ পত্রটা দিয়ে আসা উচিত। যে মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন সেই মানুষের রায়কে সম্মান জানানো উচিত, সম্মান জানিয়ে তারপর আবার নির্বাচনে যাওয়া উচিত। রাম মন্দির তো দূরের কথা, রাম মন্দির ভেঙে দেওয়া গুঁড়িয়ে দেওয়া তো দূরের কথা, একটা ইটের গায়ে আঁচড় কেটে দেখুক না, একটা ইটের গায়ে আঁচড় কেটে দেখি, গিয়ে পোস্টার বানিয়ে এদেরকে ওই দেয়ালের পাশে লটকে দেওয়া উচিত। যাদেরকে পিটিয়ে পোস্টার বানিয়ে ওদের এবং ওদের সমর্থক যারা মনে মনে সমর্থন করেন তাদেরকে একই শাস্তি দেওয়া উচিত। তাদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ঠ্যাঙানি, আর কোনো ওষুধ নেই। জানবেন সব অসুখ কিন্তু মলম দিয়ে সারে না, সব অসুখ হোমিওপ্যাথিক গুলিতে সারে না, কিছু কিছু জায়গায় অস্ত্রোপচার করতে হয়। অতি বড় বিজেপি, হ্যাঁ অতি বড় বিজেপির নেতাও আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি আঁকতে পারিনি, ডাইনি বলতে পারিনি। এভাবে সমাজ মাধ্যমে ওই ট্রেনে যে যুবতী দাড়িওয়ালা সেই বৃদ্ধকে চড় মেরেছিল তার নাম পরিচয় ছড়িয়ে দেওয়া হলো এবং তারপরে সেই প্রতিবাদী যুবতীর বিরুদ্ধে এবার এফআইআর করলেন মাফিজুল ইসলাম, কি বলবেন? হ্যাঁ উনি করেছেন, দেখুন উনি কিছুও করতে পারেন, ওনার কটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উনি চর খেয়েছেন, চরের মধ্যে সত্যতা অসত্যতা নিয়ে উনি অনেক কথা বলতে পারেন, যে কোনো অপরাধীরই আইনি সহায়তা পাওয়াটা খুব স্বাভাবিক বিষয়, আমার সেখানে কিচ্ছু বলার নেই। কিন্তু খারাপ লাগে যখন দেখি ওর হয়ে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক সংখ্যালঘু নেতারা এবং তারা আইনসভার সদস্য বিধায়করা যখন ওর হয়ে নেমে পড়ে এবং মেয়েটির ধর্মীয় পরিচয় হিন্দু হওয়ার জন্য যখন মেয়েটিকে বিভিন্নভাবে হয়রান করা হয়, তাকে নিরাপত্তার ঘেরাটোপে চলে যেতে হয় এবং তাকে যখন প্রতিনিয়ত থ্রেট করা হয়, তখনই আমাদের প্রতিবাদ আছে, আমার প্রতিবাদ আছে। ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম দাবি করেছেন যে এই যুবতী গায়ে হাত দেওয়াকে কিছু অন্যায় ঘটে থাকলে থানা পুলিশ আছে, কেন আইন হাতে তুলে নিয়েছেন এটা নিয়ে ওনারা ওর পাশে দলগতভাবে থাকবেন। না না থাকুন, দলগতভাবে থাকবেন কেন? আমার প্রশ্ন হচ্ছে যদি ওনার মনিরুল বাবুর মেয়েকে যদি কোনো যেই হোক, সে দাঁড়িয়েওয়ালা হোক টিকিধারী হোক যেই হোক না কেন, যদি দাঁড়াতেন এই ঘটনা ঘটাতেন তাহলে তিনি কি করতেন? আমি ভাবছি যে এদের কারোর একটা মনেও হলো না যে একটা সাধারণ ঘরের মেয়ে যার সঙ্গে রাজনীতির দূর দূরবর্তী কোনো সম্পর্ক নেই, হিন্দু মুসলমান মৌলবাদী অমুকবাদী সাম্প্রদায়িকতা এসবের যার কোনো সম্পর্ক নেই, একটা ফার্স্ট ইয়ারে পড়ে মেয়ে, সেই মেয়েটার তাৎক্ষণিক রিয়াকশনে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাকে যথেষ্ট ভাবে লঘু করার চেষ্টা হলেও আমি বিশ্বাস করি যদি মনিরুলের মেয়েরা থাকতো তাও এই ঘটনা ঘটাতো, এবং মনিরুলের মেয়েও যদি এই ঘটনা ঘটাতেন, মনিরুল সাহেবের মেয়ে, তাহলেও তাকেই আমরা সমর্থন করতাম। কোনোভাবে এই ধরনের অপরাধীকে সমর্থন করা একটা সম্প্রদায় অপরাধ মনস্কতা প্রমাণ করতে চায়, যেটা আমি নিজেও বিশ্বাস করতে নারাজ। স্বপ্না ভাদুরী বলে এক তৃণমূল নেত্রী আপনাকে চ্যালেঞ্জ করেছেন যে আমি এদের চিনি না, এসব চ্যালেঞ্জ করে নিজেদের নাম পাঠাতে চায়, এদের কথার কোনো উত্তর আমি দেব না। ইএনটি দেখিয়ে নিতে বলেছে তো আপনাকে, যে যদি আপনাকে বাংলায় দাঙ্গা বাঁধানোর যদি চেষ্টা করেন তাহলে আপনি যেন ইএনটি দেখিয়ে নেন, উনি একদম পরিষ্কার কথা বলে রাখছেন। এই সমস্ত কথা বলে লাইমলাইটে আসার যারা চেষ্টা করেন তাদের আমি শুভকামনা জানালাম, এছাড়া তাদের উদ্দেশ্যে আমি একটি কথাও বলবো না। আমি সে কে আমি তাকেই চিনি না, তার কোনোদিন নামই শুনিনি, তাকে আমি জানিও না, তার সম্বন্ধে আমি কি কথা বলবো, কেন বলতে যাবো? আমি তার ভিডিও দেখিনি, আপনি বলছেন আমি শুনছি। ট্রেনের প্রতিবাদী ওই মেয়েটিকে নিয়ে একজন লাল মাতব্বর কল্যাণ কুমার পাত্র তাকে বলা, মানে তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন যে অগত্যা গ্রেপ্তার করা না গেলে ওই মহিলার কাপড়টা খুলে ছেড়ে দেওয়া হোক, তবে ইনার গার্মেন্টস যেন অক্ষত থাকে। এইসব বরাহ নন্দনদের পিটিয়ে লাভ করে দেওয়া উচিত, এদের চাপ দিয়ে পেটে ছাল তুলে নেওয়া উচিত। একটা মেয়ের সম্বন্ধে এই ধরনের কথা বলে, আবার কি বললেন লাল কি
মানে তিনি একজন মানে লালপন্থী, বামপন্থী। লাগে না তো এরকমই হবে। হয়তো সুশান্ত ঘোষ, তারপর ওই যারা ঋতব্রত, এদের তো এই চেহারাই দেখা গেছে, এরা এরকমই হয়। কোথায় রোহিতকে মোটা বলা টিএমসি আমি সৌগত রায়কে নিয়ে একটু কিছু বলবো না। তিনি হসপিটালে গেছিলেন গতকাল, এখন আশা করি সুস্থ আছেন। তিনি সুস্থ হয়ে উঠুন। অনেক গালি খেয়েছেন, আমি আর তাকে এই মুহূর্তে কিছু বলতে চাই। একটু যাদবপুর প্রসঙ্গে প্রশ্ন করি যে যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান, মুক্ত প্যালেস্টাইনের দাবিও জানানো হয়েছে। এই দেওয়ালগুলো লিখনগুলোর নিচে রয়েছে অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নাম, আর এই দেওয়াল লিখন নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। এদেরকে পিটিয়ে পোস্টার বানিয়ে এদেরকে ওই দেওয়ালের পাশে লটকে দেওয়া হচ্ছে। যাদেরকে পিটিয়ে পোস্টার বানিয়ে ওদের এবং ওদের সমর্থক যারা মনে মনে সমর্থন করেন তাদেরকে একই শাস্তি দেওয়া উচিত। আমাদের সৈনিকরা, দেশের সিপাহী যারা, তারা যাদের জন্য আমরা শান্তিতে ঘুমোচ্ছি, তারা আজকেও হয়তো দেখা যাবে বর্ডারে তারা শহীদ হচ্ছেন। তারা নীরবে মুখ বন্ধ করে ইট খাচ্ছেন, তারা মুখ বন্ধ করে লাঞ্ছিত হচ্ছেন, তার বদলে তারা ভারত মায়ের সেবা করে যাচ্ছেন নীরবে নিঃশব্দে। আর তাদের যারা এই ধরনের কথা বলে, তাদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ঠ্যাঙানি, আর কোনো ওষুধ নেই। জানবেন সব অসুখ কিন্তু মলম দিয়ে সারে না, সব অসুখ হোমিওপ্যাথিক গুলিতে সারে না, কিছু কিছু জায়গায় অস্ত্রোপচার করতে হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিন্দু বিদ্বেষ চরমে, ক্যাম্পাস থেকে রাম মন্দির ভাঙার ডাক দেওয়া হলো এবং দেশকে অশান্ত করার ছক টুকরে গ্যাংয়ের। হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন যাদবপুরে? যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাম মন্দির ভেঙে ফেলার ডাক দেওয়া হলো, টুকরে গ্যাংয়ের এরকম বাপের সম্পত্তি রাম মন্দির, ওদের বাপ ঠাকুর দ্বারা যা করতে পারিনি ওরা ভেঙে দেবে। পুজোরও কখনো ইচ্ছা হয় চিত হয়ে সবার নিজেদের নাম, নিজেদের সংগঠনের নাম নিজেরা বিতর্কে জড়িয়ে বিতর্কিত করলে খানিকটা হাইপ পাওয়া যায়, খানিকটা প্রচার পাওয়া যায়, তার আশা আকাঙ্ক্ষায় এটা করে ওরা। একবার করে দেখান না। রাম মন্দির তো দূরের কথা, রাম মন্দির ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া তো দূরের কথা, একটা ইটের গায়ে আঁচড় কেটে দেখুক না, একটা ইটের গায়ে আঁচড় কেটে দেখি। স্বার্থপর লোভীদের দলবাজি আর কতদিন সহ্য করবে বিজেপি? কতদিন আবর্জনাদের রেখে ক্ষতি করবে নিজের দলের? দেখুন, আমি একটা কথা বলি, আমি একজন দল পাল্টানোর ছেলে, আমিও দল পরিবর্তন করেছি। হ্যাঁ, আমি কখনো অন্য কোনো দল থেকে কিছু নিইনি, এটা আমি দায়িত্ব নিয়ে বুক টুকে বলতে পারি। কিন্তু আমিও একটা দল পাল্টেছি। আমি বলি, দেখুন, দল পাল্টানোটার মধ্যে আমি কোনো অপরাধ খুঁজে পাই না। যদি রাজনৈতিক কারণে আপনার যদি মনে হয় যে দল তার আদর্শচ্যুত হয়েছে, আপনি নিশ্চয়ই দল পাল্টাতে পারেন। কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক বা অন্য কোনো কারণে, কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে মনোমালিন্যের কারণে বা অন্য কোনো কারণে যদি কেউ দল পাল্টান, তা বিশেষ করে যদি একজন জনপ্রতিনিধি, তিনি পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের সদস্য হন, তিনি এমএলএ হন, তিনি কাউন্সিলর হন, তিনি সাংসদ হন, কেউ যদি দল পাল্টান, আমার বক্তব্য হচ্ছে তার উচিত সর্বাগ্রে, সবার আগে তার গিয়ে পদত্যাগ পত্রটা দিয়ে আসা উচিত। যে মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন, সেই মানুষের রায়কে সম্মান জানানো উচিত। সম্মান জানিয়ে তারপর আবার নির্বাচনে যাওয়া উচিত। তা না করে যদি কেউ পদ আঁকড়ে রেখে, মুকুল রায়ের মতন পদও আঁকড়ে রেখেছি অথচ দলও ছেড়ে দিয়েছি, এটা হওয়াটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, ধরুন আপনারা তো দল পাল্টানো নিয়ে কথা বলছেন, দলের আদর্শ পাল্টানো নিয়ে তো কেউ কথা বলছেন না। দল পাল্টানো নিয়ে বড় বড় ভাষণ মারছে কারা? বামপন্থীরা। দল পাল্টানো নিয়ে বড় বড় কথা বলবে কারা? কংগ্রেসীরা, যারা শূন্য। এদের বলার কোনো অধিকার আছে? যে বামপন্থীদের দেখতাম দেয়ালে দেয়ালে ইন্দিরা গান্ধীকে রাক্ষসী ডাইনি, অতি বড় বিজেপি, হ্যাঁ অতি বড় বিজেপির নেতাও আজ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি আঁকতে পারিনি, ডাইনি বলতে পারিনি। যারা ইন্দিরা গান্ধীকে, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা, তাকে যারা ডাইনি এঁকেছিল, যার মুখ থেকে, দাঁত থেকে রক্ত, নখ থেকে রক্ত যারা জড়িয়েছিল, যারা রাজীব গান্ধীর নাকটাকে লম্বা করে বোফোর্সের নল বানিয়ে দিয়েছিল, যারা পরমাণু চুক্তির বিরোধিতা করে যারা সরকার থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল, আজকে যদি তারা একে অপরের সঙ্গে হাত মেলায়, যে কংগ্রেস চিরকাল বলে এসছে যে তাদের 50,000 কর্মী খুন হয়ে গেছে, সেই খুনের বদলে আজকে যারা সেই খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে শুধু
নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সেই দলের ভেতরের আদর্শ পরিবর্তনটাকেও আপনাদেরকে কিন্তু হাইলাইট করতে হবে এবং তুলে ধরতে হবে। এবং আমার মনে হয় কোন ব্যক্তির আদর্শচ্যুত হওয়া আর একটা দল আদর্শচ্যুত হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা দল যখন আদর্শচ্যুত হয় জানবেন সেটা সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর। একটা ব্যক্তি যদি কোনো ধান্দায়, কোনো লাভে, কোনো লোকসানে তার ব্যক্তিগত অঙ্কে করে, তাতে সরকার, তাতে দেশ, তাতে রাজ্য কম ক্ষতিগ্রস্ত হয়।